বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শীতল কর্ণ চ্যাটার্জিকে বলে, কর্ণ চ্যাটার্জি, আপনি সাবধানে থাকবেন, সামনে আপনার ভয়াবহ বিপদ আসছে। কর্ণ চ্যাটার্জি বলে, কি বিপদ? কোন বিপদের কথা বলছেন? শীতল বলে, আপনার এনজিও নিয়ে তদন্ত চলছে, তদন্ত 2025। কর্ণ চ্যাটার্জি বলে, কিন্তু আপনার নাম কি? কি হলো বলুন, আপনার নাম কি? ফোনের ওপাশ থেকে শীতল বলে, আমার নাম শীতল। কর্ণ চ্যাটার্জি, সাবধানে থাকবেন। কথাটা বলেই শীতল কল কেটে দেয়। শীতলের কথা শুনে কর্ণ চ্যাটার্জি চিন্তায় পড়ে যায়। হঠাৎ করেই এনজিও নিয়ে তদন্ত কেন চলছে? এদিকে দেখানো হয় পিকো লাট্টু ঘরদোর এলোমেলো করে রেখেছে দেখে তটিনী চিৎকার করতে থাকে, বাচ্চারা সবকিছু অগোছলো করে রাখবে আর সবটা মাম্মিকে গোছাতে হবে। মাম্মি ওদের বই খাতা গোছাবে, ওদেরকে পড়তে বসাবে, ওদেরকে নিয়ে স্কুলে যাবে, সবটাই মাম্মি করবে। তটিনী একা একাই বকবক করছে। তখনই বাথরুম থেকে শিবপ্রসাদ বলে, কি গো শুনছো? তটিনী বলে, হ্যাঁ বলো। শিবপ্রসাদ বলে, এই দেখো না, জল নেই। আমি সেই গায়ে সাবান শ্যাম্পু লাগিয়ে রেখেছি, একটু বলো না জল ছাড়তে। তটিনী বলে, ঠিক আছে বলছি। এরপরেই তটিনী জানালা দিয়ে লাট্টুকে বলে, লাট্টু তুমি কি করছো? তোমার তো একটু পরে স্কুলের জন্য রেডি হতে হবে, স্কুলে যেতে হবে না? তুমি এখন বাইরে কি করছো? লাট্টু বলে, মাম্মি আমি তো সাইকেল চালাচ্ছি। তটিনী বলে, আর তোমাকে সাইকেল চালাতে হবে না, এক্ষুনি বাড়িতে এসো বলছি, নইলে আমি যদি নিচে যাই তো ঠাস ঠাস করে দেব। লাট্টু বলে, ঠিক আছে মাম্মি আসছি। তটিনী বলে, আর হ্যাঁ, তোমার মণ্ডল কাকুকে বলে এসো পাম্প ছাড়তে, তুমি একদম সুইচে হাত দেবে না। লাট্টু বলে, ওকে মাম্মি, হাতে দেব না। এ বলে লাট্টু যায় মণ্ডল কাকুকে পাম্প ছাড়তে বলতে। অন্যদিকে তটিনী বলে, এই মণ্ডল দাও হয়েছে যেমন, একটা দিন ঠিকঠাক করে পাম্প ছাড়বে না। আর তুমিও, হ্যাঁ, তুমি তো কখনো সোসাইটির মিটিংয়ে যাবেই না, কি সমস্যা না কি সবকিছু আমাকেই বলতে হবে। আর তুমি কি এখনো বাথরুমে থাকবে? বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হবে, ওদেরকে রেডি করাতে হবে তো। শিবপ্রসাদ বলে, আরে বাবা, জল না এলে আমি তো বের হতেই পারছি না। তটিনী বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিয়েছি জল আসবে। এ বলে তটিনী আবার তার কাজ করতে থাকে। তখনই বলরাম তটিনীকে কল করে। তটিনী বলে, হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে বলরাম বলে, আমি স্পেশাল ব্রাঞ্চ বলছি, বলরাম দেব। তটিনী বলে, হ্যাঁ বলুন। বলরাম বলে, আপনাকে একবার আমাদের অফিসে আসতে হবে, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। তটিনী বলে, আমার সাথে কথা? কি বিষয় বলুন তো? কবিরের কেস নিয়ে কি? কিন্তু কবিরের কেসের তো রায় হয়ে গেছে, ও তো এখন জেলে আছে। তবে বলরাম বলে, হ্যাঁ জেলে আছে। কর্ণ চ্যাটার্জি শহরের অনেক বড় উকিল হায়ার করেছেন, উচ্চ আদালতে কবিরের কেস উঠবে। তবে যাই হোক না কেন, আমি সেসব নিয়ে আপনার সাথে কথা বলতে কল করিনি, আমি অন্য একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। তটিনী বলে, অন্য বিষয়? ঠিক আছে বলুন, আমি তো শুনছি। বলরাম বলে, ফোনে নয়, আমি আপনার সাথে সরাসরি কথা বলতে চাই। তটিনী বলে, সরি, আমি আপনাদের অফিসে যেতে পারবো না। আপনার যদি আমার সাথে কথা বলতেই হয় তো আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাব, আপনারা বরং পথে আমার সাথে কথা বলে নেবেন। এই বলে তটিনী কল কেটে দেয়। সৌরভ বলে, কি বলল? বলরাম বলে, অফিসে আসতে পারবে না, বাচ্চাদের নিয়ে স্কুলে যাবে, তখনই আমাদের যেতে বলল। সৌরভ বলে, এবার কি করবি? বলরাম বলে, উনি যদি অফিসে না আসে তো ওখানে গিয়ে ওনার সাথে কথা বলতে হবে, এছাড়া তার অন্য কোনো উপায় নেই। এরপর দেখানো হয় কর্ণ চ্যাটার্জি আসে কবিরের সাথে দেখা করতে। কবির কর্ণ চ্যাটার্জিকে দেখে বলে, বাবা তুমি আর কখনো এখানে এসো না, তোমায় এখানে এমন অবস্থায় দেখলে আমার খুব কষ্ট হয় বাবা, খুব খারাপ লাগে আমার। আমার জন্য তোমার মান সম্মান সবটা ধুলোয় মিশে গেছে, সবাই এখন তোমাকে ক্রিমিনালের বাবা বলছে। বাবা প্লিজ তুমি এখানে এসো না। কর্ণ চ্যাটার্জি কাঁদতে থাকে। তখনই কবির বলে, তবে বাবা আজ আমি এখানে একটা কথা বলতে চাই, তুমি চাইলে কিন্তু আমায় থামাতে পারতে। কথাটা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে তাকায়। কবির বলে, হ্যাঁ বাবা, তুমি চাইলে আমাকে থামাতে পারতে, তোমার সেই ক্ষমতা ছিল। কর্ণ চ্যাটার্জি তখন কান্নায় ভেঙে পড়ে। কর্ণ চ্যাটার্জি বলে, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি হয়তো চাইলে তোমায় থামাতে পারতাম, বাবা হিসেবে আমি তা করিনি, বুঝতে পারিনি এমন ছোট্ট ঘটনা এত দূর যাবে। তবে তুমি কোনো চিন্তা করো না, যাদের কারণে আজ তুমি জেলে এই অন্ধকার কারাগারে কষ্ট পাচ্ছ, আমি তাদেরকে কিছুতেই ভালো থাকতে দেব না।
তোমাকে জেলে রেখে তারা সুখ শান্তিতে থাকবে, আনন্দ মজায় থাকবে, সেটা আমি হতে দেব না। ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনীর সব সুখ আমি নষ্ট করে দেব। ওদের এমন ব্যবস্থা করব। তখনই ডোডো বলে, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাদের এই মেন্টালিটির কারণেই না আমাদের এই জেনারেশন শেষ হয়ে যাচ্ছে। আমাদের মতন ছেলেরা হাতে অস্ত্রও তুলছে, তারা জোরে গাড়ি চালাচ্ছে, তারা ড্রিঙ্কস করছে, তারা যা খুশি তাই করছে আপনাদের জন্য, আপনাদের মিথ্যা অহংকারের জন্য। আপনারা মনে করেন আপনারা যা চাইবেন সেটাই করতে পারবেন, কিন্তু না, পারবেন না। সাধারণ কমন ম্যানের কাছে আপনাকে হারতে হয়েছে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, এই ডোডো তুই চুপ কর। তুই মুখ খুলিসনি বলেই আমি পরশুরামের কোনো ক্ষতি করতে পারিনি, আর সেজন্যই আজ পরশুরাম আমার ছেলেকে এখানে রেখেছে। তুই শুধু একবার জেল থেকে বের হ, তারপরে দেখ আমি তোর কি অবস্থা করি। তখনই ডোডো বলে, কিচ্ছু করতে পারবেন না আপনি, আপনার কোনো ক্ষমতা নেই, আপনি বিগ জিরো। কবির তখন ডোডোর জামার কলার চেপে ধরে। কবির বলে, এই ডোডো তুই আমার বাবার সাথে এভাবে কথা বলবি না, একদম নয়। কবির কর্ণ চ্যাটার্জিকে বলে, বাবা তুমি এখন এখান থেকে চলে যাও, তোমাকে এখানে দেখলে আমার খুব কষ্ট হয়, চলে যাও তুমি। কর্ণ চ্যাটার্জি কবিরকে বলে, আমি তোমায় একটা খবর জানাতে এসেছি। কবির বলে, কি? কর্ণ চ্যাটার্জি বলে, জিৎ মুখার্জি আজ আমাদের বাড়িতে এসেছিলেন। কবির বলে, তো কি হয়েছে, আরাধ্যার সাথে দেখা করতে? কর্ণ চ্যাটার্জি বলে, আরাধ্যা লহরীর কাছে আছে। কবির বলে, তবে জিৎ মুখার্জি আমাদের বাড়িতে কেন এসেছিলেন? কর্ণ চ্যাটার্জি বলে, এটা জানাতে যে উনি তোমাকে আর আরাধ্যাকে আলাদা করে দিতে চাইছেন, মানে উনি তোমাদের ডিভোর্স করাতে চান। কথাটা শুনে কবির খুব কষ্ট পায়, সে অসহায়ের মতো নিজের বাবার দিকে তাকিয়ে থাকে। এরপর দেখানো হয় তটিনী লাট্টুকে স্কুল থেকে নিয়ে আসে আর পিকোর জন্য অপেক্ষা করে। পিকোর ক্লাস শেষ হলেই পিকোকে নিয়ে বাড়িতে ফিরবে। তখনই সেখানে আসে সৌরভ, মায়া, বলরাম। বলরাম এসে তটিনীর সামনে দাঁড়ায়। তটিনী বলে, কি আপনি সত্যি সত্যিই, তার মানে আপনি এখানে আসবেন? আমি ভাবতে পারিনি। বলরাম বলে, আপনি তার অফিসে গেলেন না, কি আর করার, আমাদের তো এখানে আসতেই হবে, এটাই তো আমাদের কাজ। তটিনী বলে, তো বলুন কি বলতে চাইছেন। বলরাম বলে, আপনি পিএনএস সোসাইটি এনজিওর সাথে যুক্ত ছিলেন। তটিনী কিছু বলতে চাইলে বলরাম বলে, দেখুন না বলার সুযোগ নেই, কারণ আমরা সব খোঁজ খবর নিয়ে এসেছি। তটিনী বলে, হ্যাঁ যুক্ত ছিলাম। বলরাম বলে, আপনি ওখানে কি কাজ করতেন? তটিনী বলে, আমি ওখানে ইয়াং ছেলেমেয়েদের পড়াতাম, বাংলা, ইংরেজিটাই বেশি পড়াতাম, আরও অনেক কিছু ছিল। বলরাম বলে, আর কি কি করতেন? তটিনী বলে, ওখানে লাঠি খেলা হতো, ওখানে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানো হতো। বলরাম বলে, আর আর কি শেখানো হতো? তটিনী বলে, আর এমনই অনেক কিছু। সৌরভ বলে, আর আগ্নেয়াস্ত্র চালাতে শেখানো হতো না? তটিনী বলে, না, ওখানে ওইসব কিছু হতো না, ওটা একটি এনজিও, ওখানে এই ধরনের কাজ কেন হবে? বলরাম বলে, আপনি সত্যি কথা বলুন, 13 মার্চ আপনি কোথায় ছিলেন, কি হলো উত্তর দিন। তটিনী বলে, আমি একজন গৃহিণী। আপনি জানেন একটা সংসারে একজন গৃহিণীর কতটা দায়িত্ব কর্তব্য থাকে, তাকে কত দিক সামলাতে হয়, কত কাজ করতে হয়। আমি একজন গৃহিণী, আমার 2টো ছেলে মেয়ে আছে, তাদেরকে দেখতে হয়, সংসারে কাজ করতে হয়। 13ই মার্চ আমি কোথায় ছিলাম সেই তথ্য আমি আপনাকে দিতে পারবো না। আমার মেয়েকে স্কুলে আনতে যেতে হবে, আমি চললাম। তটিনী যেতে চাইলেই পিছন থেকে বলরাম বলে, আপনি যেই এনজিওতে যুক্ত ছিলেন সেটা কর্ণ চ্যাটার্জি ছিল, আপনি কি জানেন? তটিনী বলে, মানে? বলরাম বলে, মানে ওই এনজিওর মালিক ছিল কর্ণ চ্যাটার্জি, আপনি এটা জানতেন না? তটিনী বলে, না আমি জানতাম না। সৌরভ বলে, সত্যি করে বলুন, আপনি কি সত্যিই জানতেন না? তটিনী বলে, বলছি তো আমি জানতাম না, আমার সময় নষ্ট হচ্ছে, আমি আসছি। এ বলে তটিনী ওখান থেকে চলে যায়। এত সময় তটিনীর পিছনেই দাঁড়িয়ে ছিল শিবপ্রসাদ ওরফে পরশুরাম। সে দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিল আর সৌরভ বলরামের জেরা করার নোটিস করছিল। তটিনী চলে গেলেই বলরাম, সৌরভ পরশুরামের দিকে এগিয়ে যায়। বলরাম বলে, তটিনী কোনো কিছুই স্বীকার করলো না। হ্যাঁ, এনজিও তো ছিল, এটা স্বীকার করেছে, কিন্তু এই এনজিও কর্ণ চ্যাটার্জির, সেটা তটিনী অস্বীকার করলো। আরও এটাও অস্বীকার করলো 13ই মার্চ সে কোথায় ছিল। সৌরভ বলে, এভাবে হবে না, ওকে অফিসে তুলে আনতে হবে। পরশুরাম বলে, সৌরভ কি বলছিস? ভুলে যাস না ও আমার স্ত্রী, তটিনী আমার গিন্নি, ও আমার সন্তানদের মা। সৌরভ বলে, তো কি করব? হ্যাঁ কি করব? কেসটা যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তবে তোকে জেরা করতেই হবে। ও
ওনার থেকে তো আসল সত্যি জানতেই হবে। মায়া বলে, তাই বলে তুমি এভাবে বলবে? ও তো বসের স্ত্রী, তাই না? বলরাম বলে, তো কি করব? ওকে কি অফিসে ডেকে আনবো? পরশুরাম বলে, না, এই কেসটা তদন্ত করার দায়িত্ব আমার, তাই এই কেসটা আমি তদন্ত করব। সৌরভ, তুই নোস, আমাকে একটুখানি সময় দে, আমি কথা দিচ্ছি এই কেসের সাথে যারা যারা জড়িয়ে আছে প্রত্যেককে আমি সামনে আনবো। আর এর মাথায় কে বসে আছে সেটাও আমি আনবো। আর এই সব কিছুর মধ্যে আসল পালের গোদাকেও আমি খুঁজে বার করব। তোরা শুধু আমার ওপরে ভরসা রাখ, আমাকে একটু সময় দে। এদিকে দেখানো হয় এ স্পেশাল ব্রাঞ্চ তটিনীকে এত সব প্রশ্ন করায় তটিনী বেশ চিন্তিত। অন্যদিকে লহরী ম্যাম লাট্টুর সাথে কথা বলছিল। লহরী ম্যাম লাট্টুকে বলে, লাট্টু খেলা করছো? খেলা করো, এখন আর কোনো ভয় নেই বাবা, একদম ভয় নেই। লাট্টু বলে, হ্যাঁ আমি জানি, কারণ আমার পাশে আছে পরশুরাম, তার রিয়েল গান নিয়ে ঢিসাই ঢিসাই করে মেরে দেবে, দুষ্ট লোকরা সাজা পাবে। তখনই লহরী ম্যাম তটিনীকে দেখে এগিয়ে আসে। লহরী ম্যাম তটিনীকে বলে, মিসেস গাঙ্গুলি, আপনাকে একটা কথা বলতে চাই। তটিনী বলে, হ্যাঁ বলুন। লহরী ম্যাম বলে, আরাধ্যার সাথে কবিরের ডিভোর্স হচ্ছে, আপনি কি পারবেন কোনোভাবে ডিভোর্সটা আটকাতে? আপনি তো ওই পরিবারেরই মেয়ে। আসলে আমার ছেলে কবির, যতই হোক আমি তো কবিরের মা, আর কবিরের জীবনে আরাধ্যার গুরুত্ব অনেক। কবির ওর ড্যাডি আর আরাধ্যাকে খুব ভালোবাসে। আরাধ্যা যদি কবিরকে ছেড়ে চলে যায় কবির খুব কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে কবির। লহরী ম্যাম তটিনীকে রিকোয়েস্ট করে যাতে তটিন আরাধ্যার কবিরের ডিভোর্স আটকায়। তটিনী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আরাধ্যা ম্যাম কথাটা শেষ করে ওখান থেকে চলে যায়। এরপরেই দেখানো হয় লহরী ম্যাম আরাধ্যার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন। লহরী ম্যাম আরাধ্যাকে সিঁদুর পরালে আরাধ্যা বলে, আর আপনি আপনি সিঁদুর পরবেন না? লহরী ম্যাম বলে, আমি? আরাধ্যা লহরী ম্যামের সিঁথিতে সিঁদুর দিয়ে দেয়। লহরী ম্যাম বলেন, আরাধ্যাটি কি করছো? আরাধ্যা বলে, আপনার সিঁথিতে সিঁদুর দিয়ে দিলাম। লহরী ম্যাম বলেন, তুমি তো সম্পর্ক জোড়া লাগাতে চাইছো, কিন্তু নিজের সম্পর্ক, একবারও কি নিজের সম্পর্কের কথা ভাবছো? আরাধ্যা, তোমার সম্পর্ক ভাঙতে বসেছে। আমি জানি আরাধ্যা, তুমি আমার কবিরকে খুব ভালোবাসো, তাই যতদিন না ফাইনাল তোমাদের ডিভোর্স হচ্ছে দয়া করে তুমি তোমার সিঁথিতে সিঁদুরটা রেখো, আর হাতে নোয়াটাও পরে রেখো। এটাই তো আমাদের দেশের সংস্কৃতি, এটাই আমাদের বিশ্বাস। এতেই হয়তো আমার ছেলের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে। যতই হোক আমি তো মা, 10 মাস কবিরকে গর্ভে ধারণ করেছি, তাই কবিরের কথা ভেবেই কথাটা বললাম। তুমি আমার এতটুকু কথা শুনবে না? আরাধ্যার চোখ দিয়ে অঝরে জল ঝরতে থাকে। লহরী ম্যাম আরাধ্যাকে বলে, আমি জানি আমার ছেলে কবির তোমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ, তবু আমি চাই তুমি কবিরকে ডিভোর্স দাও, তোমার জীবনে ভালো কোনো জীবন সঙ্গী আসুক। আরাধ্যা বলে, মা এটা আপনি কি বলছেন? লহরী ম্যাম বলেন, হ্যাঁ এটা আমি বলছি। আমি কবিরের মা, কিন্তু তাই বলে আমি তোমার ক্ষতি চাইতে পারি না, আমি তোমার জীবনকে নষ্ট করতে পারি না আরাধ্যা। তাই যত দ্রুত সম্ভব তুমি রেডি হয়ে এখান থেকে চলে যাও, চলো। একটুখানি দেরি করলে আমি হয়তো দুর্বল হয়ে পড়ব, তখন হয়তো বলবো, আরাধ্যা তুমি আমার কবিরকে ছেড়ে যেও না, ওকে ডিভোর্স দিও না। কিন্তু আমি দুর্বল হতে চাই না আরাধ্যা, আমি এই কথাগুলো তোমাকে বলতে চাই না। আমি তোমার জীবনের সুখের জন্য তোমাকে এক্ষুনি দিয়ে আসবো, চলো। এ বলে লহরী ম্যাম আরাধ্যাকে নিয়ে বের হতে চাইলেই সামনে এসে দাঁড়ায় কর্ণ চ্যাটার্জি। আর কর্ণ চ্যাটার্জিকে দেখে আরাধ্যা লহরী ম্যাম দুজনেই থেমে যায়। পরশুরাম ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনি জানেন না আমি কে? কর্ণ চ্যাটার্জি বলে, তুমি সবসময় এক কথা কেন বলো? হ্যাঁ কেন বলো আমি তোমাকে জানি না? কে তুমি? হ্যাঁ কে তুমি? তটিনী বলে, আমি এমন একজন যে কিনা আপনার সব খারাপ কাজের কথা জানি। আমি জানি আপনি কোন কোন র্যাকেটের সাথে জড়িয়ে আছেন, আমি জানি আপনি গোপনে কি কি অপকর্ম করেন, কি কি অন্যায় করেছেন, সব কিছুর তথ্য প্রমাণ আমার কাছে আছে। আপনি এনজিওর নামে মেয়েদের পাচার। তখনই তটিনী থেমে যায়। কর্ণ চ্যাটার্জিও ফোনের ওপাশ থেকে চিৎকার করে বলে, এই তটিনী। এদিকে দেখানো হয় শিবপ্রসাদ ওরফে পরশুরামের কাছে একটি কল আসে। ফোনের ওপাশ থেকে লোকটি পরশুরামকে বলে, এনজিও নিয়ে তদন্ত করবেন না, একেবারেই তদন্ত করবেন না, তবে আপনার স্ত্রী আর বাঁচবে না। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।